এদিকে রাতের দিকে তপনদের খাওয়া দাওয়া শেষ। পরিকল্পনা অনুযায়ী সেদিন একটু বেশি রাতে বিট্টু গ্রামের পেছনের পথ ধরে তার নিজের বাড়ির দিকে ফিরছে। গ্রামের নাম বসুমতীপুর। গ্রামটা আর সাধারণ 4-5টা গ্রামের মতোই অতীব সুন্দর। বিস্তৃত ধানক্ষেত, ঘাসে ভর্তি মাঠ, তার পাশ দিয়ে চলে যাওয়া মেঠো পথ, ছোট বড় পুকুর, কাঁচা মাটির ঘর, কোথাও কোথাও ঘন বাঁশঝাড়, বড় বড় দিঘি, পড়ন্ত বিকেলে ডুবে যাওয়া সূর্যের লাল আভা, এই সব যেন এই বসুমতীপুর গ্রামটাকে আরো সুন্দর করে তুলেছে। গ্রামের কিছুটা পূর্বেই তপনের বাড়ি। ছোট্ট একটা মাটির ঘর, তার সাথেই লাগোয়া একটা রান্নাঘর, টালির ছাউনি, সামনে একটু উঠোন, আর তার মধ্যেই 2-1টা গাছ। ব্যাস, এই নিয়েই তপনের বাড়ি। তপন পেশায় একজন ভ্যান চালক। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি খাবারের জোগাড় যন্ত্র করে কোনো রকমে খেয়ে তপন তার ভ্যান নিয়ে বেরিয়ে যায়। এটাই তার রোজকার জীবন। তাই আজও বাড়ির দাওয়ায় বসে গতকালের রাখা পান্তা ভাত, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে সে। তারপরেই সে তার কাজে বেরোবে। সৌরভ, সৌরভ। হ্যাঁ বাবা, বলো, আমায় ডাকছিলে? বাবু, সকাল তো হয়েই গেছে, তুইও বরং একটু খেয়ে নে, বেশিক্ষণ খালি পেটে থাকিস না। বাবা, তুমি এখন আমায় নিয়ে চিন্তা করো না। তুমি আগে ধীরে সুস্থে খেয়ে দে, তোমার কাজে যাও, আমি ঠিক সময় খেয়ে নেব। বলছিস? আচ্ছা, ঠিক আছে তাহলে। তারপর খাওয়া দাওয়া সেরে তপন তার ভ্যান নিয়ে বেরিয়ে যায়, আর ঘরে একা থাকে সৌরভ। তপনের বড় আদর ও ভালোবাসার ছেলে হলো সৌরভ। ছোটবেলা থেকে তপন আর তার স্ত্রী মানসী অনেক ভালোবাসা আর আদর দিয়ে লালন পালন করে বড় করেছে সৌরভকে। সৌরভও তাদের মনের মতনই মানুষ হয়েছে। এখন সে বিদ্যালয়ের পড়াশোনা শেষ হওয়ার পর শহরের একটা কলেজে ভর্তি হওয়ার জন্য তৈরি হচ্ছে। পড়াশোনায় খুবই ভালো ছেলে সৌরভ, তাই গ্রামের প্রায় প্রত্যেকেই তাকে খুবই ভালোবাসে। তপনের স্ত্রী মানসী 3 বছর আগেই সাপের কামড়ে মারা গেছে। গ্রামে ভালো একটাও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র না থাকায় তাকে আর বাঁচানো যায়নি। এই শোক এখনো কাটেনি সৌরভের মন থেকে। তাই তার স্বপ্ন পড়াশুনো করে একজন ভালো ডাক্তার হবে আর গরিবদের চিকিৎসা করবে। সৌরভ অনেকবার তপনকে বলেছে যে সে
এখন কোনো একটা কাজ করবে, আর তার বাবার ভ্যান চালানোর কোনো দরকার নেই। কিন্তু তপন তাতে রাজি হয়নি। তার ইচ্ছে তার ছেলে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে আর মানুষের মতো মানুষ হবে। এটার জন্য তাকে যত কষ্ট করতে হয় সে করবে, কারণ এটা তপনের সাথে সাথে তার স্ত্রী মানসীরও শেষ ইচ্ছে ছিল। তাও বাড়িতে বসে না থেকে যাতে বাবার একটু সাহায্য হয়, তাই ভোরবেলায় উঠে গ্রামের কয়েকটা বাড়িতে বাড়িতে আর দোকানে খবরের কাগজ পৌঁছে দেয় সৌরভ। ভোরবেলায় ঘুম থেকে উঠে সৌরভ খবরের কাগজ দিতে বেরিয়ে পড়ে। তারপর বাড়ি ফিরে সে আর তার বাবা হাতে হাত লাগিয়ে কিছু একটু রান্না করে। সেই রান্না খেয়ে তপন তার ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে, আর তারপর সৌরভ বাড়িতে বসে পড়াশুনো করে। এই বসুমতীপুর গ্রামের বাজারে ঢোকার মুখেই আছে প্রত্যুষ সাহার একটা বড় চালের গোডাউন। প্রত্যুষবাবু এই গ্রামের একমাত্র মহাজন। এনাকে গ্রামের সবাই বেশ ভালোই মান্যিগণ্যি করেন, কিন্তু সেটা সম্মানে বা শ্রদ্ধা জানিয়ে নয়, বরং ভয়েতে। কি হে বাবলু, শুনছি এখন নাকি পাশের গায়ের থেকে চাল নিয়ে আসছো। ওখানে অনেক কম দামেই চাল পেয়ে যাচ্ছ বলে কি আমার কথা ভুলে গেছো নাকি? হ্যাঁ? না না প্রত্যুষবাবু, আমি তো আসলে হয়েছে কি যে ওই পাশের গায়ে গেছিলাম আর জানতে পারলাম যে ওখানে চালের দামটা একটু কম, তাই আর কি। আসলে আপনার থেকে অত দামে চাল কিনে খরিদ্দারকে আর কত দামে বেচবো বলুন? তারপর কেউ দাম শুনে আর চাল কিনতেই চায় না, তাই আর কি। আরে কিনবে কিনবে, তুমিও আমার থেকে চাল কিনবে আর খরিদ্দাররাও তোমার থেকে চাল কিনবে, না হলে আমি আছি কি করতে? আমার নাম প্রত্যুষ সাহা। এরপর যদি একটু এদিক ওদিক দেখেছি তবে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, না না, আমি বুঝে গেছি। এরকম ভুল আর কখনো হবে না প্রত্যুষবাবু। আমায় ক্ষমা করে দিন। আর ন্যাকামো করতে হবে না, যাও এখন। এরকম করেই এই গ্রামের বাজার দোকান সব জায়গাতেই প্রত্যুষবাবুর রমরমা। আসলে ওনার শুধু অল্প একটুই চাহিদা যে এই গ্রামের সব দোকানদারদের শুধুমাত্র ওনার কাছ থেকেই চাল কিনে বেচতে হবে, তা সে যত দাম দিয়েই কিনতে হোক না কেন। আর তাতে কারোর কিছু বলার নেই, কারণ এই প্রত্যুষ সাহা লোকটা খুব একটা সুবিধার নয়। এই বসুমতীপুর গ্রামের প্রধান, পঞ্চায়েত, এমনকি থানা সব জায়গাতেই ওনার হাত আছে, আর টাকা পয়সা সম্পত্তিও প্রচুর, সে যতই অন্যের কাছ থেকে ছিনিয়েই হোক না কেন। তখনই দোকানের সামনে একটা জোয়ান ছেলে মোটর সাইকেল চালিয়ে এসে থামল। কিরে, ওই দিকের কাজটা হয়েছে তো? বেশি আওয়াজ করেনি তো? আরে আমার সামনে আর কি আওয়াজ করবে? দুটো ধাতানি দিতেই সব টাকা দিয়ে দিল। এটা হলো প্রত্যুষবাবুর একমাত্র ছেলে বিট্টু, প্রত্যুষবাবুর আসল গুটি। এই বিট্টুর জন্যই গ্রামের লোকেরা আরও বেশি প্রত্যুষবাবুকে ভয় পায়, কারণ এই বিট্টু একটা গুন্ডা, যার মুখ কম
আর হাত বেশি চলে। পরের দিন সকালে প্রত্যুষবাবুর গোডাউনে তপন চালের বস্তা তার ভ্যানে তুলছে। তখন সেখানে প্রত্যুষবাবুর ছেলে বিট্টুও উপস্থিত ছিল। সবকটা বস্তা চাল ভ্যানে তুলে নিয়েছি, এবার শুধু ওই উত্তরের মাধবদার দোকানে গিয়ে পৌঁছে দিলেই হয়ে যাবে। হ্যাঁ যা, আর শোন, মাধব যদি তোর হাতে কোনো টাকা দেয় তাহলে টাকাটা নিয়ে নিবি আর আমায় এসে দিবি, আর যদি না দেয় তাহলে তুই নিজেই চেয়ে নিবি, বলবি আমি বলেছি, ঠিক আছে? যা এবার। কি হলো, আবার দাঁড়িয়ে আছিস কেন? যা। বাবু, বলছি আগের ভাড়াগুলো যদি একটু দিয়ে দিতেন তাহলে বড় উপকার হতো। আমার অবস্থা তো আপনি জানেনই। তপন, আজকাল খুব বেশি কথা বলছিস। যেই কাজটা দিয়েছি সেটা মন দিয়ে কর। ভুলে যাস না তুই কার কাছে টাকা চাইছিস। আমার যখন ইচ্ছে হবে তখন তুই তোর ভাড়া পেয়ে যাবি। যা যা এখন। তারপর তপন মন খারাপ করে ওখান থেকে চলে গেল। এত বড় সাহস, তোমার কাছে টাকা চাইছে? তাই তো দেখছি। ঠিক আছে, এরও ব্যবস্থা হয়ে যাবে। বাজারের মধ্যে দিয়ে তপন পূর্বে মাধবের দোকানের দিকে যাচ্ছে। তারপর তপন মাধবের দোকানের সামনে তার চালের বস্তা ভর্তি ভ্যান নিয়ে এসে থামে। আরে, সকাল সকাল তপন আমার দোকানের সামনে, তাও আবার ভ্যান ভর্তি চালের বস্তা নিয়ে। এই দিকেই তো আসছে, তাহলে কি আমার দোকানের জন্যই এনেছে? মাধবদা, প্রত্যুষবাবু কয়েক বস্তা চাল পাঠিয়েছে, দোকানের ভেতর ঢুকিয়ে দেব। আবার চাল পাঠিয়ে দিয়েছে? আরে, আগেরই তো এখনো কয়েক বস্তা চাল পড়ে আছে। এ কি সমস্যায় পড়লাম বলো তো? কিছু বলতেও পারবো না, তাহলে তো আবার আরেক ঝামেলা। প্রতিবার এইভাবে জোর করে বস্তা বস্তা চাল পাঠিয়ে দেয়, আবার দামও নেয় অনেক বেশি। খরিদ্দারকে বেচতেও পারি না ঠিকঠাক। দূর, আর ভালো লাগে না। এ দোকানপাট সব তুলে দিয়ে বাড়িতে বসে থাকতে হবে দেখছি। তপন, এনেছো যখন রেখে যাও, আর কি বলবো। তবে এখন কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না, এটা গিয়ে বলে দিও। দিতে পারবে না? কিন্তু আমাকে যে নিয়ে যেতে বলেছে। না, আমি কোনো মতেই এখন টাকা দিতে পারবো না। আর কিছু মনে করো না তপন, এই বস্তা আনার ভাড়াও আমি তোমাকে দিতে পারবো না। ওটা তুমি বরং ওই বদমাস প্রত্যুষবাবুর কাছ থেকেই নিয়ে নিও। তপন আর কিছু বলল না। তারপর তপন সব কটা বস্তা ভর্তি চাল মাধবের দোকানে রেখে ওখান থেকে নিজের ভ্যান নিয়ে চলে যায়। ফেরত এসে তপন প্রত্যুষবাবুকে বলল যে মাধব তাকে টাকা দেয়নি, আর কথাটা এমনভাবেই গুছিয়ে বলার চেষ্টা করল যাতে মাধবের উপর প্রত্যুষবাবুর কোনো রাগ না হয়। কিন্তু এই প্রত্যুষবাবু আলাদা ধাঁচের লোক। টাকা দেবে না মানে? আগের বস্তার টাকাগুলোও তো এখনো দেয়নি। আজ আমি দেখছি কি করে টাকা না দেয়। তপন, তুই এখন যা, অন্য কোথাও কাজ কর। কিছুক্ষণ পর
আবার এখানে আসবি, তোর সঙ্গে আমার দরকার আছে। রবি, তুই এখানেই থাক, গোডাউনটা দেখ, আমরা আসছি। এই চল চল আমার সাথে। তারপর প্রত্যুষবাবু তার ছেলে বিট্টু আর আরও একজন মাধবের দোকানের দিকে এগিয়ে গেল। হে ভগবান, কারুর যেন কোনো ক্ষতি না হয়। এই বলে তপন ওখান থেকে চলে যায়। মাধব, তুমি তো এখন অনেক বড় মাপের মানুষ হয়ে গেছো, নিজেকে অনেক বড় কিছু মনে করছো? না, মানে আমি তো সেরম কিছু। একদম বেশি কথা নয়, টাকাটা যদি না পাই তাহলে কিন্তু কেউ আর বাঁচাতে আসবে না। আহ আহ আহ, দিচ্ছি দিচ্ছি। এই তো, কি সুন্দর বুঝে গেলে। দাও দাও, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও, আমরা চলে যাই, হাতে সময় নেই, অনেক কাজ। তারপর মাধবের থেকে টাকাটা ভয় দেখিয়ে নিয়ে প্রত্যুষবাবুরা ওখান থেকে চলে যায়। নিজের গোডাউনে এসে বিট্টু তার বাবা প্রত্যুষবাবুকে বলে, বাবা, আমাদের যে নতুন গোডাউনটা করার জন্য একটা ভালো জমি দেখার কথা বলছিলে, কিন্তু সেরম কোনো ভালো জমিই তো পাচ্ছি না। একটা জমি আছে, সেটার কথা আমি ভুলেই গেছিলাম, তবে এখন মনে পড়েছে, সব ব্যবস্থা করছি, আর একটু অপেক্ষা কর। তখন তপনও তার ভ্যান নিয়ে প্রত্যুষবাবুর গোডাউনে ফেরত চলে এসেছে। বলুন বাবু, তখন কি যেন দরকার আছে বলছিলেন? তপন, তোর আগের সব ভাড়া ভাবছি আজকেই তোকে দিয়ে দেব, আর তার সাথে আরও কিছু সামান্য টাকাও দেব, বুঝলি? তবে তোকে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে। কাজ? কি কাজ বাবু? পশ্চিমের তোর ওই 5 কাঠা জমিটা আমায় দিয়ে দে, আর তার বদলে আমি তোকে সামান্য কিছু টাকা দিয়ে দিচ্ছি। প্রত্যুষবাবুর এই কথা শুনে তপন বেশ চমকে গেল। তখনই তার মনে পড়ে গেল পশ্চিমের পথের ধারেই তার 5 কাঠা জমির কথা, যেটা সে অনেক কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়ে কিনেছিল। কিন্তু এই কথা প্রত্যুষবাবু জানলেন কি করে? তপনের 5 কাঠা জমির ব্যাপারে এই পুরো গ্রামের কয়েকজনই মাত্র জানে, তাও তারাই যারা তপনের খুবই পরিচিত। আসলে জমিটা তপন আর তার স্ত্রী মানসী তাদের সন্তান সৌরভের ভবিষ্যতের জন্য কিনেছিল, আর তাও অনেক কষ্ট করে। আর আজ সেই জমির ওপরেই প্রত্যুষবাবুর নজর পড়েছে। কি রে, কি ভাবছিস? আমি এই কথা জানলাম কি করে, তাই তো? ওরে, আমার থেকে কোনো কিছু লুকানো যে অত সহজ নয় রে। তা কি বলছিস, রাজি তো? না বাবু, মারা যাব বাবু। ওই জমিটা আমি অনেক কষ্ট করে অল্প অল্প করে টাকা জমিয়ে কিনেছি। ওটা আমার ছেলের জন্য রাখা, ভবিষ্যতে ওর পড়াশোনার জন্য প্রয়োজন হলে ওই জমি দিয়ে কিছু একটা করা যাবে। ওটা আপনি আমার কাছে চাইবেন না, বাবু।
আরে ভ্যানওয়ালার ছেলের আবার ভবিষ্যৎ, আবার নাকি পড়াশোনা। হাসালি রে তপন, হাসালি। বোকার মতো কথা না বলে আমি যেটা বলছি সেটা কর, তাতে তোর জন্যই ভালো হবে। হ্যাঁ, নে 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 রে, একটা কাগজ দিচ্ছি, ওতে সইটা করে দে। না বাবু, ওই জমি আমি আপনাকে দিতে পারবো না। কি আমার বাবার মুখের ওপর কথা? আমার বাবার মুখের ওপর না করা, তবে রে আজ তোর। এই ভুলটা আর কখনো করো না, তাহলে আমি তোমাদের ছাড়ব না। এই পুরো গ্রাম তোমাদের ভয় পেতে পারে, কিন্তু আমি না। তপন, তোর ছেলেকে সামলা, মনে রাখিস কচি পাঁঠা বেশি ছটপট করলে কিন্তু ওটার গলায় সবার আগে কাটা যায়। কোনো কথা না, এখানে আর থাকতে হবে না, তুমি এখনই বাড়ি চলো। আজ থেকে তোমার আর ভ্যান চালানোর দরকার নেই। এই বলে সৌরভ তার বাবা তপনকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর প্রত্যুষবাবু ও তার ছেলে বিট্টু রাগে ফুঁসতে থাকে। পাগলের মতো এত ছটপট করিস না, মাথা ঠান্ডা কর। আমি সব কিছু শেষ করে দেব, কাউকে ছাড়বো না। ওই বাপ ছেলে দুটোকেই শেষ করে ফেলবো। এত বড় সাহস ও আমার হাত ধরে। মাথা গরম করে কোনো কাজ হয় না, মাথা ঠান্ডা করে করতে হয়। রাগ তো আমারও আছে, কিন্তু একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে। শোন, এখন আমি যা বলছি তুই শুধু সেটাই কর, তাহলেই দেখবি আমরা যা চাইছি সেটা পেয়ে যাব। আর ওদিকে পাঁঠাটাও। শোন মন দিয়ে। যা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। এদিকে রাতের দিকে তপনদের খাওয়া দাওয়া শেষ। রাতে শুয়ে পড়ার আগে তপন তার ছেলে সৌরভকে বলছে, বাবু, আজ সকালে তুই যা করেছিস সেটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। ওরা খুব একটা ভালো মানুষ নয়, কি জানি আবার কি ক্ষতি করে দেয়। তুই এখন কয়েকদিন আর ঘরের বাইরে বেরোস না। বাবা, তোমরা সবাই এত ভয় পাও বলেই আজ ওরা আরও পেয়ে বসেছে। এই পুরো গ্রাম ওদেরকে ভয় পেতে পারে, তবে আমি পাই না। এই সব অন্যায়ের শাস্তি একদিন না একদিন আমি ওদের দেবই, সে জীবিতই হই বা মৃত। হঠাৎই তপনের বাড়ির চারপাশ থেকে কিরকম একটা আওয়াজ হতে লাগলো। এটা এটা কিসের আওয়াজ? এরকম আওয়াজ তো আগে কোনোদিনও শুনিনি। বাড়ির আশেপাশে আবার কোনো হিংস্র পশু ঠসু এলো না তো? হিংস্র পশু?
এরকম আওয়াজ করা কোনো হিংস্র পশুর কথা তো আগে শুনিনি। আচ্ছা দাঁড়াও, আমি একবার বাইরে বেরিয়ে দেখছি। না না, তোর যাবার দরকার নেই, যা খুশি হোক, ভালো করে দরজা জানলা দিয়ে আমরা ভেতরেই থাকি। কিচ্ছু হবে না, আমি বলছি তো, তুমি এখানেই থাকো। আমার মনে হয় এটা কোনো পশুর আওয়াজ নয়। ইচ্ছে করে কেউ আমাদের বিরক্ত করছে বা ভয় দেখাচ্ছে। আমি শুধু বাইরে গিয়ে একটু দেখেই চলে আসব। আমি সাথে টর্চটাও নিয়ে যাচ্ছি। তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সৌরভ। আশেপাশে টর্চের আলো দিয়ে ভালো করে দেখেও সেরম কিছু চোখে পড়ে না। তখন আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। না, সেরম কিছু তো দেখছি না, আর আওয়াজটাও তো থেমে গেছে। তাহলে আমি যা ভেবেছিলাম ঠিক তাই। সঙ্গে সঙ্গে তখনই বাড়ির পেছনের দিক থেকে ওই একই আওয়াজ আসতে থাকে। আবার পেছন দিক থেকে আওয়াজটা আসছে। একবার ওই দিকটাও গিয়ে দেখি। কাজ হয়েছে, রাস্তা ফাঁকা। এই চল চল, আয়, দেরি করা যাবে না। তপন, তপন, কোথায় রে? ঘরে আছিস? এই তো। শোন তপন, তোর ছেলে এখন আমাদের কাছে আছে, বুঝলি? হ্যাঁ, সে কি? আমার ছেলে তো এইমাত্র বাইরে গেল, তাহলে আপনাদের কাছে মানে? ওফ, এই বেটা দেখি সব কিছু লেটে বোঝে। তুমি কি বাংলা বোঝো না? হ্যাঁ, শোন, আমার কথা মন দিয়ে শোন। তোর ছেলে এখন আমাদের কবজায়। ওকে যদি ভালোভাবে ফেরত চাস, তাহলে এই যে এই এই কাগজটায় একটা সই করে দে, আর তোর ওই জমিটা আমার নামে করে দে। তাহলেই তোর ছেলেকে ফেরত পেয়ে যাবি। আর না করলে তারপর... না না না, আমি সই করে দিচ্ছি। আপনি যেখানে বলবেন আমি সই করে দিচ্ছি। শুধু আমার সৌরভকে কিচ্ছু করবেন না, ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। নে, তাহলে তাড়াতাড়ি সইটা কর। তারপর প্রত্যুষবাবু জোর করে ভয় দেখিয়ে আর ধমক দিয়ে তপনকে দিয়ে কাগজে সই করিয়ে নেয়। পিছনের দিকটাতেও তো কিছুই দেখছি না। তাহলে মনে হয় আমি আসাতে ওরা সরে গেছে। তখনই কে যেন মুখে রুমাল ঢাকা দিয়ে সৌরভের পেছনে এসে দাঁড়ায় আর হাত দিয়ে সৌরভের মুখটা চেপে ধরে। তারপর সৌরভকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেছে, কিন্তু সৌরভ এখনো ঘরে ফেরেনি। গতকাল রাতে প্রত্যুষবাবু তাকে দিয়ে সই করিয়ে নেওয়ার পরেও কেন সে তার ছেলেকে ফিরিয়ে দিল না, এই চিন্তায় ছটপট করছে তপন। আশেপাশের কয়েকজন প্রতিবেশীও তখন তপনের বাড়িতে এসেছে। তপন তাদের সব কিছু বলেছে। এ কি কাণ্ড শুরু হয়েছে বলো তো? এ তো জোর যার মুল্লুক তার। না না, এর একটা বিহিত করতেই হবে। আমাদের সবার বরং একবার থানায় গিয়ে একটা অভিযোগ করা দরকার ওই প্রত্যুষের বিরুদ্ধে। হ্যাঁ, তাতে কি আর মহাভারত উদ্ধার হবে? জানো না যে ওই থানার অফিসারেরাও সব ওই প্রত্যুষবাবুর চামচা, ওরাও কিচ্ছু করবে না। তুমি চিন্তা করো না তপন, আমরা দেখছি,
দেখবে সৌরভ ঠিক ফিরে আসবে। হরেনকে তো পাঠালাম ওই চৌমাথার দিকে, দেখি ও কোনো খবর এনে দিতে পারে কিনা। তখনই কোথা থেকে যেন হুড়মুড়িয়ে ছুটে এলো হরেন। এসেই হাঁপাতে হাঁপাতে বলল, তপনদা, তপনদা, তোমরা তোমরা সবাই চলো এক্ষুনি। কি হয়েছে হরেন? আমার সৌরভের কিছু হয়েছে? বল না। তুমি শিগগিরই আগে চলো, ওই নারায়ণ কাকার ধান ক্ষেতের ওখানে। তাড়াতাড়ি এসো সবাই। চল চল চল। নারায়ণের ধান ক্ষেতের সামনে অনেক মানুষের ভিড়, যেন পুরো গ্রামটাই জড়ো হয়ে গেছে। পুলিশও চলে এসছে। দেখি দেখি, একটু সরুন দেখি। তারা এসে যা দেখল, তাতে কথা বলার মতো ভাষাও তারা হারিয়ে ফেলেছিল। ধান ক্ষেতের মধ্যেই সৌরভের মৃতদেহটা পড়ে আছে। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ, গলার বেশিরভাগটাই কেটে ফেলেছে। চারিদিকে রক্তে ছড়াছড়ি। বাবু, বাবু রে, বাবু, ওরে বাবু, তোর কি হয়ে গেল রে? ফিরে আয়, ফিরে আয় খোকা, ফিরে আয়। এটা মনে হয় আত্মহত্যার ব্যাপার। আত্মহত্যা ছাড়া আর কিছুই না। আত্মহত্যা? একজন ছেলে এরম ভাবে আত্মহত্যা করতে পারে? কি বলছেন কি আপনি? আরে হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা বলছি তো। এই দেখি দেখি, মৃতদেহটাকে নিয়ে যেতে হবে। আর এখানে রাখা যাবে না, এখনই পোস্টমর্টম করতে হবে। আর আপনারা কয়েকজন বিকেলের মধ্যেই দেহটাকে শ্মশানে নিয়ে তাড়াতাড়ি কি সৎকার ঠৎকার কি করে ফেলবেন। বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি করবেন। তারপর পুলিশ জোর করিয়ে সৌরভের মৃতদেহটাকে গ্রামেরই কয়েকজন লোককে দিয়ে তাড়াতাড়ি সৎকার করিয়ে দেয়। তপন বাবু কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। এক বাবা এক মায়ের অনেক বছর ধরে তিলে তিলে মানুষ করে গড়ে তোলা একটা স্বপ্ন নিমেষেই আজ আগুনে পুড়ে ছাই হয়ে গেল। প্রত্যুষবাবুর ব্যবসা কিন্তু আগের মতোই আছে, শুধু একটা সমস্যা ছাড়া। গত 1.5 থেকে 2 মাস ধরে তার ছেলে বিট্টুকে এই গ্রামের কোথাও দেখা যাচ্ছে না। আসলে প্রত্যুষবাবু বিট্টুকে কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকতে বলেছেন। পুরো গ্রামের মানুষ সৌরভের ঘটনাটা নিয়ে যেভাবে ক্ষেপে উঠেছিল, তাতে যা খুশি হয়ে যেতে পারত। তবে এখন মানুষজন আস্তে আস্তে এই ঘটনাটার রেশ ভুলতে বসেছে। আশপাশ ধীরে ধীরে ঠান্ডা হয়ে এসেছে, সব আবার যেন আগের মতো হয়ে আসছে। ওইদিকে তপন ছেলের শোকে প্রায় পাগলই হয়ে গেছে। এখন সে আর তার ভ্যান নিয়ে কাজে বেরোয় না, সারা দিন বাড়িতেই চুপচাপ পড়ে থাকে। কারুর সাথে বেশি কথাও বলে না, খাওয়া দাওয়াও সেরম করে না। চুলদাড়িও বড় হয়ে গেছে, শরীরটাও অনেকটা রোগা হয়ে গেছে। বেশিরভাগ সময় কোনো একদিকে এক দৃষ্টিতে তাকিয়ে চুপচাপ বসে থাকে। প্রত্যুষবাবু কাকে যেন আস্তে আস্তে ফোন করছেন। হ্যালো। হ্যাঁ বিট্টু। হ্যাঁ বাবা। বলছি
এই দিকটা একটু ঠান্ডা হয়েছে। তুই বরং একটা কাজ কর। কি কাজ? তুই আজই চলে আয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তবে শোন, রাতে আসবি আর গ্রামের পেছনের ওই ফাঁকা রাস্তাটা দিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর আমি সামলে নেব, বুঝলি? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ 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 ঠিক আছে, রাখলাম। আমার কাজ তো হয়ে গেছে, মানুষজন আর আমার কি করবে? আস্তে আস্তে সব কিছু আবার আগের মতনই আমার হাতের মুঠোয় চলে আসবে। পরিকল্পনা অনুযায়ী সেদিন একটু বেশি রাতে বিট্টু গ্রামের পেছনের পথ ধরে তার নিজের বাড়ির দিকে ফিরছে। আশেপাশে তখন ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝেই ঝোপঝাড়ের আড়াল থেকে শিয়াল ডেকে উঠছে। আরেকটু হালকা হেঁটে আসতেই বিট্টু দেখতে পেল কিছুটা সামনে রাস্তার উপরেই কেউ একজন পিছন ফিরে শুয়ে রয়েছে। আরে সামনে ওটা কে? কেউ কি শুয়ে আছে নাকি কোনো মোড়া পড়ে আছে? গিয়ে দেখি তো। এই বলে বিট্টু আরেকটু এগিয়ে গেল। কাছে গিয়ে বিট্টু তার পা দিয়ে সেই শুয়ে থাকা দেহটাকে সোজা করে, আর তখনই সে দেখে এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয়ে সে নিচে পড়ে যায়। চিনতে পারছিস? ভয় পেয়েছিস বুঝি? কিন্তু এ তো সবে শুরু রে, এরপর তো আরো বাকি। না না না, এই বলে বিট্টু কোনো রকমে উঠে দাঁড়িয়ে এক দৌড়েই ওখান থেকে পালিয়ে যায়। পালা পালা, আরো জোরে পালা। কি ভেবেছিস পালিয়ে বেঁচে যাবি? এবার তো আমার পালা। এর পরের পর্ব হবে বিনাশ, তোদের মতো দুষ্টের বিনাশ। আর সেটা এমনই ভয়ঙ্কর ভাবে হবে যা শুধু এই গ্রামের মানুষ কেন, সামনে থাকা দর্শকরাও জীবনেও ভুলবে না।